হে এভরিওয়ান, আজকে আমাদের আলোচনার টপিক রয়েছে ক্লজের উপর। গতকাল আমরা ক্লজ সম্পর্কে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম এবং তার উপরে একটু কিছু প্র্যাকটিস করেছিলাম যে কীভাবে আমরা ক্লজকে একটা সেন্টেন্সে চিনব, এবং এটাও পড়েছিলাম যে কীভাবে একটা সেন্টেন্সের মধ্যে ফ্রেজকে খুঁজে পাওয়া যায় এবং ক্লজকে খুঁজে পাওয়া যায়। আজকে সেই ক্লজ সম্পর্কিত কিছু আলোচনা, যে ক্লজকে কয় ভাগে ভাগ করা যায়, এসব নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। তো আজকে আমাদের আলোচনার দ্বিতীয় দিন হচ্ছে ক্লজ। ক্লজ নিয়ে আমরা দ্বিতীয় দিন আলোচনা করছি। তো এর আগে আমরা বলেছিলাম যে ক্লজকে যদি খুঁজতে হয় তো আমাকে কি দেখতে হবে, আমাকে দেখতে হবে যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের সঙ্গে ভার্বকে পাচ্ছি কি না। আর এই ভার্বটা কোন ভার্ব হবে? এই ভার্বটা তোমার হবে ফাইনিট ভার্ব। ঠিক আছে, তো বলা যায় যে একটা ফাইনিট ভার্ব মানে একটা ক্লজ। আলোচনা করেছিলাম এবং সেন্টেন্সের মাধ্যমে আমি দেখিয়েও দিয়েছি এর আগের ভিডিওতে যে কীভাবে একটা সেন্টেন্সে ফাইনিট ভার্ব পেলাম এবং ওই ফাইনিট ভার্বের সাবজেক্টকে কম্বিনেশন করে একটা ক্লজ খুঁজে পেলাম। ঠিক আছে, এবার আজকে বেসিক্যালি হচ্ছে যে ক্লজ আমাদের শেখার উদ্দেশ্যটা কি, যে ক্লজটা আমাদের কেন শিখতে হবে। তো ক্লজটা শিখতে হবে তার প্রধান কারণ হচ্ছে যে আমরা যদি বলতে যাই যে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায় বলো তো সেন্টেন্সকে ভাগ করার আগে দু রকম সেগমেন্টে ভাগ করব। কি, সেন্টেন্সকে প্রথমে ভাগ করব ফাংশনালি, আর একটা ভাগ করব স্ট্রাকচারালি। ফাংশনালি বলতে বাংলাতে বলা হলো যে কার্যগত, যে কাজের ভিত্তিতে সেন্টেন্সকে কয় ভাগ করা যায়। আর স্ট্রাকচারালি বলতে এটা বলবো গঠনগত, যে স্ট্রাকচারের ভিত্তিতে সেন্টেন্সকে কয় ভাগ করা যায়। কাজের ভিত্তিতে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। প্রথমে আমরা পড়েছিলাম সেটা হচ্ছে কি অ্যাসার্টিভ, তারপরে আমরা পড়েছিলাম ইন্টারোগেটিভ, তারপরে আমরা পড়েছিলাম ইম্পারেটিভ, তারপরে আমরা পড়েছিলাম অবজেক্টিভ, তারপরে রয়েছে শেষে এক্সক্লেমেটরি। ঠিক আছে, আর স্ট্রাকচারের দিক থেকে সেন্টেন্সকে কয় ভাগ করলাম? 3 ভাগে। সিম্পল, দ্বিতীয়টা রয়েছে আমাদের কি কমপ্লেক্স, আর তৃতীয়টা আমাদের কাছে রয়েছে কম্পাউন্ড। তো বিষয়টা হচ্ছে যদি আমি এই সেন্টেন্সকে বিশ্লেষণ করতে যাই বা এই স্ট্রাকচারের মধ্যে দিক থেকে যে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়, এদের যদি ব্যাখ্যা করতে যাই তাহলে কিন্তু আমাকে এই ক্লজকে নিয়ে আসতেই হবে। তার মানে কেবলমাত্র ক্লজের দ্বারাই এই 3টা সেন্টেন্সকে ডিফাইন করা যায়। ঠিক আছে, তার মানে যদি আমরা সেন্টেন্সকে যদি বলতে যাই যে আমরা স্ট্রাকচারের দিক থেকে ভাঙবো, তো স্ট্রাকচারের দিক থেকে ভাঙলে আমরা সেন্টেন্স কয়টা পাচ্ছি? 3টা। একটা বললাম কি সিম্পল, দ্বিতীয়টা আমি বললাম কি কমপ্লেক্স, আর তৃতীয়টা আমি বললাম কি কম্পাউন্ড। এবার এখানে দেখো সিম্পল কাকে বলবো, তো এখানে তোমাকে বলতে হবে যে সেন্টেন্সে কেবলমাত্র একটাই সাবজেক্ট আর একটাই ফাইনিট ভার্ব থাকবে ওই সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো, সিম্পল। তারপর দেখো কমপ্লেক্স, আমরা বলবো যে সেন্টেন্সে একটা মেন ক্লজ থাকবে আর একটা সাব ক্লজ থাকবে, একটা মেন ক্লজ একটা সাব ক্লজ এবং দুটো একটা বাইন্ডারের মাধ্যমে যুক্ত থাকবে, তাহলে ওটাকে আমরা কমপ্লেক্স বলছি। আর কম্পাউন্ড কি বলবো? কম্পাউন্ড বলবো দুটোই মেন ক্লজ থাকবে আর এই দুটোই মেন ক্লজ কি দিয়ে যুক্ত থাকবে? লিঙ্কার দিয়ে। ঠিক আছে, তো ক্লজের মাধ্যমে এই 3টা কাইন্ডের আমি এক লাইন করে ব্যাখ্যা করলাম। এবার এখানে আমাদের দেখতে হচ্ছে যে মেন ক্লজ সাব ক্লজ, তার মানে আমাকে এখানে ভাবতে হবে তাহলে ক্লজকে কয় ভাগে ভাগ করা যায়। তো ক্লজকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলছি মেন ক্লজ, ওইটাকে আবার আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ, বা এটাকে আমরা আরেক ভাষায় বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দ্বিতীয় কাছে আমাদের রয়েছে কোঅর্ডিনেটিং ক্লজ, আর 3 নম্বর আমাদের কাছে রয়েছে সাবঅর্ডিনেট ক্লজ, বা এটাকে ভেঙে বলা যেতে পারে ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, তার মানে
আমাকে এবার এক এক করে জানতে হবে যে কোনটাকে মেন ক্লজ বলছি, কোনটাকে কোঅর্ডিনেট ক্লজ বলছি, আর কোনটাকে আমরা সাব ক্লজ বলছি। কেন যে এই তিনটা জানার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো কোনটা সিম্পল সেন্ট, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, আর কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। তো প্রথম সেন্টেন্স যদি ধরতে যাই যে আই স্টেড অ্যাট হোম, তাহলে এই সাবজেক্ট, এটা ভার্ব, আর এইটুকু অবজেক্ট পজিশনে পড়ে গেল। তারপরে দেখো তার সঙ্গে কিছু একটা যুক্ত আছে, তারপরে দেখো আবার কি আছে, সাবজেক্ট, আবার ভার্ব, তারপরে আবার কি আছে, অবজেক্ট পজিশন রয়েছে। ঠিক আছে, এবার যদি ধরা যায় যে আমি এটাকে এই পজিশনটাকে দেখো দুভাবে ভাগ করতে চাই যে আই স্টেড অ্যাট হোম, আমি বাড়িতে থেকেছিলাম, কারণ ইট ওয়াজ রেনিং হেভিলি, খুব জোরে বৃষ্টি পড়ছিল। তো আমি যদি এই পুরো পোর্শনটা যদি আমি এইটুকু আলাদা করে দিই, আর যদি আমি এইটুকু নিয়ে ভাবি যে বিকজ ইট ওয়াজ রেনিং হেভিলি, কারণ খুব বেশি বৃষ্টি হচ্ছিল, তো এখানে আমাদের যে মিনিং হচ্ছে, এই মিনিংটা কোথাও না কোথাও আমাদের একটা জিজ্ঞাসা থেকেই যাচ্ছে। যতক্ষণ না আমি একে সাথে নিচ্ছি, একে সাথে নিয়ে যখন পড়তে যাব তখন কি হচ্ছে, তখন এইটুকু অংশের মিনিংটা ক্লিয়ার হচ্ছে। আর যদি আমি একে সাথে নিয়ে না যাই তাহলে কি হচ্ছে, এই জিনিসটা আমার ক্লিয়ার মিনিং করতে পারছে না। ঠিক আছে, যে নিজের ক্লিয়ার মিনিং করতে পারছে না, এই পুরো পোর্শনটা পড়ে যাবে আমাদের কার মধ্যে, সাব ক্লজের মধ্যে। আমরা শর্টে ওটাকে বলবো কি, সাব ক্লজ। কিন্তু যদি আমি এইটুকু অংশ ধরতে যাই, আই স্টেড অ্যাট হোম, কিন্তু এর পরবর্তী অংশটা কিন্তু কম্পালসারি দরকার নেই। আমরা কি করেছি যে প্রথম সেন্টেন্সটার একটা ক্লিয়ারিফিকেশান দেওয়ার জন্য এক্সট্রা ভাবে, ওই জন্য আমি কিন্তু এই সাবক্লজ ইউজ করেছি। সাবক্লজ ইউজ করার কারণই হচ্ছে যে আমরা কোনো সেন্টেন্সের সাবক্লজ আমি ইউজ কেন করব, আমি কোনো সেন্টেন্সের সাবক্লজ ইউজ করবো এই জন্যেই যে আমি যখন কোনো মেন যে বাক্যটা বলতে যাব, সেই মেন বাক্য সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমরা সাবঅর্ডিনেট ক্লজটা যুক্ত করি। তো মেন বাক্যই থাকলো না, তো এক্সট্রা ইনফরমেশনের কোনো ভ্যালুই থাকলো না। ঠিক আছে, তো আমরা এখানে মিনিংগত দেখতে পাচ্ছি যে এই পুরো অংশটা পুরোপুরি ডিপেন্ডেন্ট রয়েছে, তার মানে আমাদের বলবো মেন ক্লজ। আর এই অংশটা ডিপেন্ডেন্ট রয়েছে, এটা ইন্ডিপেন্ডেন্ট রয়েছে। তো যেটা ডিপেন্ডেন্ট রয়েছে এটাকে আমরা বলবো কি, সাব ক্লজ। তো মিনিংগত দিক থেকে এটা একটা হলো। দ্বিতীয় বাক্য দেখো তো, আই নো দ্য বয়, দেখো এইটুকু নিজে মিনিং ক্লিয়ার করে দিয়েছে। যদি এইটুকু বলতে চাই যে হু ভিজিটেড দ্য প্লেস টয়, যে জায়গাটা দুবার ভ্রমণ করেছে, যে বলতে কে, এখানে কিন্তু আমাদের মিনিং এখন কি হচ্ছে না, মিনিং কিন্তু কমপ্লিট হচ্ছে না, তাই না? একে কমপ্লিট হতে গেলে এইকে সাথে নিতে হবে, তাহলে এইটুকু হচ্ছে আমাদের এক্সট্রা ইনফরমেশন, এইটুকু হচ্ছে আমাদের কি, এক্সট্রা ইনফরমেশন। কার এক্সট্রা ইনফরমেশন, দেখো এই বয় সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন। সাব ক্লজ মানে হচ্ছে মেন সেন্টেন্সের, মেন ক্লজের এক্সট্রা ইনফরমেশন। ঠিক আছে, তো এইখানে সাবজেক্ট ভার্ব আছে, তার মানে ক্লজ আছে। দেখো এখানেও সাবজেক্ট ভার্ব আছে, এটাকে ধরে নিলাম রিফ্লেক্সিভ সাবজেক্ট হিসেবে ধরে নিলাম, তো এখানেও সাবজেক্ট ভার্ব আছে, তার মানে কি আছে, ক্লজ আছে। দেখো সাবজেক্ট ভার্ব আছে, তার মানে ক্লজ আছে। কিন্তু যে ডিপেন্ড করছে সে হয়ে গেল কি, ডিপেন্ডেন্ট ক্লজ। যে ডিপেন্ড করছে না সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, তো মিনিংগত দিক থেকে এভাবে হবে। এবার যদি বলা হয় যে মিনিংগত দিক থেকে দেখলাম স্যার, এবার আপনি আমাকে স্ট্রাকচারের দিক থেকে বলেন যে স্ট্রাকচারের দিক থেকে কি দেখার কোনো অবকাশ রয়েছে? হ্যাঁ রয়েছে। সবসময় মনে রাখবা যে কোনো বাক্যতে যদি মেন ক্লজ থাকে, আর যদি ওই জায়গাতে আমি সাব ক্লজকে যুক্ত করতে যাই, তাহলে এই সাব ক্লজকে মেন ক্লজের সঙ্গে যুক্ত করতে গেলে আমাকে একটা বাইন্ডার নিতে হবে। তো মেন ক্লজ যখনই সাব ক্লজের সঙ্গে যুক্ত হতে যাবে তখন কিন্তু কি নেবে, বাইন্ডার নেবে। আর এই ধরনের সেন্টেন্সকে আমরা বলে দেবো কি, কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের জানার বিষয় কি, এখান থেকে আমার জানার বিষয় রয়েছে যে মেন ক্লজের সঙ্গে যখনই সাব ক্লজ যুক্ত হবে তখন বাইন্ডার নিয়ে যুক্ত হবে। বাইন্ডার কি, বাইন্ডার হচ্ছে WH কোশ্চেনে যে 8খানা বা 7খানা যে কোশ্চেন ওয়ার্ডটা রয়েছে সেটা, তার সঙ্গে আরও অনেক রয়েছে, তার সঙ্গে ড্যাট রয়েছে, তার সঙ্গে ইফ, তারপর আমি বলতে পারি আনলেস, আনটিল, বলতে পারি বিকজ, এগুলো বহু আছে, অনেকটা আছে। ঠিক আছে, এগুলো আমাদের হয়ে গেল বাইন্ডারের মধ্যে। ক্লিয়ার? তার মানে আমাকে যদি সাব ক্লজ সেন্টেন্সের মধ্যে দেখতে হয় কিনা, তাহলে কিন্তু সবসময় খেয়াল রাখবা যে সাব ক্লজের পূর্ব মুহূর্তে কী থাকবে, একটা বাইন্ডার থাকবেই থাকবে। ঠিক আছে, দেখো এখানে কি আছে, বিকজ আছে, তার মানে এইটুকু পুরো পোর্শনটা কি, সাব ক্লজ, মানে পুরোটা আর কি। তারপর কি আছে, দেখো হুয়ের পরে ভিটে দেখো বাইন্ডার রয়েছে, WH ওয়ার্ড রয়েছে, তার মানে কি, এটা সাব ক্লজের মধ্যে পড়লো। আমি 5টা সেন্টেন্স লিখছি, দেখো ইজিলি বুঝতে পারবো যে কীভাবে আমরা মেন ক্লজ থেকে সাব ক্লজকে আলাদা করতে পারছি। এখানে আমি 4টা সেন্টেন্স লিখেছি এবং এখানে আমরা দেখব যে কি করে মেন ক্লজ আর সাব ক্লজকে আমরা চিনতে পারছি। ঠিক আছে, তো এখানে দেখো তো রিতা হ্যাজ সিন, তাহলে এখানে সাবজেক্ট ভার্ব, তার মানে কি, এখানে ক্লজ রয়েছে।
তারপর দ্য ইনসিডেন্ট হোয়াইল সি ওয়াজ, দেখো এখানে সাবজেক্ট ভার্ব, তো এখানেও কী রয়েছে, দুটো ক্লজ রয়েছে। এবার এই দুটো ক্লজের আগে দেখো তো কোথায় বাইন্ডার আছে, দেখো এই ক্লজের আগে বাইন্ডার আছে। এমনি মিনিংগত দেখতে গেলেও কী হবে, এইটুকু অংশটা সবসময় ডিপেন্ডেন্ট হবে কার উপরে, মেন ক্লজের উপর ডিপেন্ডেন্ট হবে মানেগত দিক থেকে, কারণ এইটুকু নিজস্ব কোনো মিনিং নেই, ঠিক আছে, কারণ ইনকমপ্লিট মিনিং রয়েছে। তো দেখো এই সাবজেক্ট ভার্বের আগে বাইন্ডার রয়েছে, তার মানে এটা আমি চোখ বন্ধ করে কী বলবো, সাব ক্লজ। তারপরে দেখো সাহিল ইজ, দেখো এটাও একটা ক্লজ। তারপরে দেখো কি হু ব্রোক, দেখো এটাও একটা ক্লজ। তো এটা নিশ্চয়ই এর উপর ডিপেন্ড করছে। আর এমনিতেও দেখো কোথায় বাইন্ডার ইউজ হয়েছে, এই ক্লজের আগে, মানে এই ভার্বের আগে বাইন্ডার ইউজ হয়েছে। আমি কি বলেছিলাম, জটা ফাইনিট ভার্ব, তটা ক্লজ, এটাও ফাইনিট ভার্ব, এটাও ফাইনিট ভার্ব, ঠিক আছে। তো এটা এর উপর ডিপেন্ড করছে, তাহলে ডিপেন্ড করছে সে তো মিনিংগত ঠিক আছে, কিন্তু এমনিতে অ্যাকচুয়ালি দেখো তো অ্যাকচুয়ালি কি বাইন্ডার রয়েছে। তার মানে আমরা কি দেখলাম, যে মেন ক্লজের সঙ্গে সাব ক্লজ যুক্ত থাকবে, ঠিক আছে। কীভাবে যুক্ত থাকবে, সর্বদা বাইন্ডার দিয়ে যুক্ত থাকবে, ঠিক আছে। দেখো ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড, দেখো এটা একটা ক্লজ, ইউ শুড, দেখো এটা একটা ক্লজ, কিন্তু এই ক্লজেরা কী আছে দেখো তো বাইন্ডার রয়েছে, তার মানে এটা তোমার সাব ক্লজ, এটা তোমার মেন ক্লজ। সাব ক্লজ আগেও বসতে পারে, এটা কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে সাব ক্লজ সবসময় পরেই বসে, না, সাব ক্লজ মেন ক্লজ আগেও বসতে পারে। তারপর দেখো ওয়ার্ক হার্ড, তো এটা একটা মেন ক্লজের মধ্যে বললো, সাবজেক্ট উজ্জ্ব আছে, তখন এটা একটা ক্লজ। আনলেস ইউ উইল, দেখো এটা একটা ক্লজ। তার আগে দেখো কোথায় আছে, দেখো এই আনলেস বাইন্ডারটা রয়েছে, তখন এটা আমাদের সাব ক্লজ। তার মানে আশা করি বুঝতে পারলাম যে একটা সেন্টেন্সের সাব ক্লজ কি, মেন ক্লজ কি। এবার আমরা দেখবো যে কোঅর্ডিনেট ক্লজটা কী জিনিস। কোঅর্ডিনেটিং ক্লজ মানে হচ্ছে সবসময় কি থাকবে, মেন ক্লজ, সবসময় দুটো মেন ক্লজ থাকবে, আর এই দুটো মেন ক্লজ তোমার কী দিয়ে যুক্ত থাকবে, এই দুটো মেন ক্লজ সবসময় তোমার লিঙ্কার দিয়ে যুক্ত থাকবে। বাইন্ডার আর লিঙ্কার কখনো এক হতে পারে না, সেটা আমি এখনই বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো আমি কি করেছি, আমি তিনটা সেন্টেন্স লিখেছি। তো আমি বললাম যে কোঅর্ডিনেট ক্লজ যদি খুঁজতে হয় তাহলে আমার কী করতে হবে, আমাকে দুটো মেন ক্লজ কী দিয়ে লিঙ্কার দিতে থাকবে। আর এই লিঙ্কারটা কী জানো, লিঙ্কারটা হচ্ছে আমাদের ফ্যান বয়েজ। A4 for A4 and N4 nor B4 but O4 or Y4 8 আর S4 শো। এর সঙ্গে আবার রয়েছে কি দেয়ারফর, এর সঙ্গে আবার তুমি দেখতে পারো দেন, আর এর সঙ্গে রয়েছে আইদার অর নাইদার নট, বাস এই কয়েকটাই আমাদের কাছে কি রয়েছে, এই কয়েকটা আমাদের কাছে রয়েছে লিঙ্কার, ঠিক আছে। তার মানে কি করতে হবে বলো তো, দুটো ক্লজ, দেখো এখানে একটা ক্লজ, আর কোথায় দেখো এখানেও একটা ক্লজ, এই দুটো ক্লজ দেখো কি যুক্ত আছে, দেখো লিঙ্কার দিয়ে। দেখো এখানেও একটা ক্লজ, আর কোথায় দেখো এখানেও একটা ক্লজ, দুটো ক্লজ কি যুক্ত দেখো অ্যান্ড দিয়ে, মানে লিঙ্কার দিয়ে। তারপর দেখো এখানেও একটা ক্লজ, আর এখানেও একটা ক্লজ, যুক্ত কি দিয়ে, শো মানে দেখো এই যে তোমার লিঙ্কার রয়েছে, এই লিঙ্কার দিয়ে যুক্ত রয়েছে, তাই না। তার মানে কোঅর্ডিনেট, তার মানে কী বলছিলাম আমরা, যে কোঅর্ডিনেটিং ক্লজ সবসময় কী করবে, দুটো মেন ক্লজকে কী করবে, একটা লিঙ্কার দিয়ে যুক্ত থাকবে। আশা করি বুঝতে পেরেছ। এবার বিষয় রয়েছে বাইন্ডার ভার্সেস লিঙ্কার। এখানে যদি স্যার বলে দিই, এই ধরনের সেন্টেন্সের জন্য আমরা কী বলি, কোঅর্ডিনেটিং ক্লজ বলা সেন্টেন্সগুলোকে আমরা কী বলি জানো, কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। তাহলে কোঅর্ডিনেটিং ক্লজ বর্তমান, তখন ওখানে কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে। এবার আমাদের কাছে কোশ্চেন রয়েছে, দেখো বাইন্ডার ভার্সেস লিঙ্কার। তো বাইন্ডার আর লিঙ্কার কখনো এক নয়। কেন এক নয়, বাইন্ডার সবসময় দুটো আলাদা আলাদা ক্লজকে যুক্ত করে। তার মানে দেখো এটা মেন ক্লজ আর এটা সাব ক্লজ, দুটো কিন্তু এক ক্লজ নয়, ঠিক আছে, দুটো এক ক্লজ নয়। আর লিঙ্কার কী করে, লিঙ্কার একই ক্লজকে যুক্ত করে, যেমন মেন ক্লজকে মেন ক্লজ যুক্ত করবে,
আর না হলে সাব ক্লজের সঙ্গে সাব ক্লজ যুক্ত থাকবে। তবে একটা শর্ত যে এই দুটো সাব ক্লজকে ফের একটা মেন ক্লজের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে, কি দিয়ে? বাইন্ডার দিয়ে। কেন? যদি মেন ক্লজ না থাকে তাহলে সাব ক্লজে কোনো ভ্যালু নেই। তার মানে আমরা বলতে পারি যে একটা সেন্টেন্সে ম্যাক্সিমাম কটা মেন ক্লজ থাকে, তো একটা সেন্টেন্সে ম্যাক্সিমাম একটাই মেন ক্লজ থাকবে। একের অধিক যদি মেন ক্লজ থাকবে তো ওটা কী হয়ে যাবে? ওটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। আর কমপ্লেক্স এভাবে বলতে হতো আমাকে যে কমপ্লেক্স সেন্টেন্সে কটা মেন ক্লজ থাকে, তো কমপ্লেক্স সেন্টেন্সে একটাই মেন ক্লজ থাকে। আর কটা সাব ক্লজ থাকে? সাব ক্লজ একের অধিক থাকতে পারে। তবে সাব ক্লজগুলো এক অপরের সঙ্গে বাইন্ডার দিয়ে নয়, সবসময় লিঙ্কার দিয়ে যুক্ত থাকে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের কনসেপ্ট। তো আশা করি ক্লজ কি বুঝতে পেরেছ। ক্লজ হচ্ছে সাবজেক্ট ভার্বের একটা কাপল। একটা সেন্টেন্সে জয়টা কাপল তয়টা ক্লজ রয়েছে। তারপর বিশ্লেষণ করলাম কি মেন ক্লজ কোনটা আর সাব ক্লজ কোনটা, কীভাবে বুঝবো। তারপরে মেন ক্লজ আর সাব ক্লজের উপরে আমরা তিনটা সেন্টেন্সের ডেফিনেশন জানলাম, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। ক্লিয়ার? একটা সেন্টেন্সে কিভাবে মেন ক্লজ আর সাব ক্লজকে খুঁজে পাওয়া যায় সেটা শিখলাম। একটা সেন্টেন্সে কিভাবে দুটো মেন ক্লজ যুক্ত হতে পারে এটা শিখলাম। আর এটা শিখলাম যে মেন ক্লজের সঙ্গে সাব ক্লজ যুক্ত হলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়, দুটো মেন ক্লজ লিঙ্কার দিয়ে যুক্ত হলে কি হয়? কোঅর্ডিনেট মানে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। আর লাস্টে সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটা সেন্টেন্স আর একটা সাব ভার্ব থাকে, তার মানে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে, তার মানে তোমার এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স, একটাই ক্লজ। তারপরে আমরা শিখলাম বাইন্ডার কি, লিঙ্কার কি। বাইন্ডার সবসময় দুই জাতি মানে একই নয়, দুই রকম ক্লজ দিয়ে যুক্ত হয়, মানে মেনের সঙ্গে সাব। আর লিঙ্কার সর্বদা একই জাতীয় ক্লজকে যুক্ত করে, হয় মেনের সঙ্গে মেন, নাহলে সাব ক্লজের সঙ্গে সাব ক্লজ। তবে একটা জিনিস কি বললাম, যদি দুটো সাব ক্লজ যুক্ত হয় বা তিনটা সাব ক্লজ যুক্ত হয়, যুক্ত হোক না, কিন্তু সাব ক্লজগুলোকে কোনো অন্তত একটা মেন ক্লজের উপর কী করতে হবে? বাইন্ডার দিয়ে যুক্ত হতে হবে। কেন? উইদাউট মেন ক্লজ দেয়ার ইজ নো সাব ক্লজ। ঠিক আছে, উইদাউট মেন ক্লজে কিন্তু কোনো সাব ক্লজ এর অস্তিত্ব থাকে না। আশা করি এটুকু বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। এরপরে আমরা কিন্তু আলোচনা করব সাব ক্লজ নিয়ে, সাব ক্লজের কটা ভাগ রয়েছে এবং ওই ভাগগুলো কীভাবে চিনব। আর মেন ক্লজের কোনো ভাগ নেই, কোঅর্ডিনেটিং ক্লজের কোনো কাইন্ডস বা ভাগ নেই। সাবঅর্ডিনেট ক্লজে তিনবার ভাগ করা যায়, নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, এবং প্রত্যেকটার ব্যবহার এবং প্রত্যেকটা ব্যবহার করে কীভাবে সেন্টেন্স জয়েনিং করা যায় এগুলো আমরা এই ভিডিও সিরিজের মধ্যে শিখব।